ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা আমাদের গত ক্লাসে আপনাদের সাথে ফেসবুকের ইউজার ফ্রেন্ডলি ইকোসিস্টেমটা নিয়ে আলোচনা করেছিলাম। একজন মার্কেটার হিসেবে আপনাকে জানতে হবে ফেসবুকের ইকোসিস্টেমটা দুইভাবে কাজ করে। একটা হচ্ছে ইউজারদের জন্য, যারা ফেসবুকে আইডি খুলেন এবং আইডিতে অ্যাক্টিভ থাকেন তাদের জন্য ফেসবুক একটা রুলস রেখেছেন। আর যারা ফেসবুকে অ্যাডস পরিচালনা করে অর্থাৎ মার্কেটার, ই কমার্স বিজনেসের জন্য যারা মার্কেটিং করে তাদের জন্য ফেসবুকের ইকোসিস্টেমটা অন্যভাবে কাজ করে। তো আমরা গত ক্লাসে ফেসবুকের ইউজার বিহেভিয়ার, কিভাবে ইউজার বিহেভিয়ার মডেল তৈরি করা হয়েছিল, ইউজারদের জন্য ফেসবুক কোন ইকোসিস্টেমে কাজ করে, ইন ডিটেলসে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক মার্কেটিং নিয়ে। ফেসবুকের যে মার্কেটিং সিস্টেম আছে, মার্কেটিং সিস্টেমটা কি, কেন এবং কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি, ফেসবুকের মার্কেটিং সিস্টেমটা দুইভাবে কাজ করে। তো ফেসবুকে আমরা মার্কেটিং কেন করব? আমরা ছোটবেলায় যখন 2013-14 দিকে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে কথা বলতাম যে ফেসবুক এত বড় কোম্পানি, এত এত ইউজার, ফেসবুক কিভাবে পরিচালিত হয়, ফেসবুক লাভটাই বা কি, ফেসবুক যে আমাদের যে সার্ভিসটা প্রোভাইড করতেছে একদম ফ্রিতে, আমরা অ্যাকাউন্ট করলে কোনো টাকা নিচ্ছে না, তো ফেসবুক টাকা পায় কোথা থেকে? আপনারা সবাই বিষয় জানেন। ইনার পয়েন্টগুলো ধরে আমরা স্টার্ট করলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো এই জন্য আমরা ইনার পয়েন্টে নিয়ে আলোচনা করছি। তখন কেউ বলতো যে হয়তোবা এমবি কোম্পানি ফেসবুক কোম্পানিকে টাকা দিই। তো আমরা তো আর কোনো মেথড তখন জানতাম না, তখন আমরা বলতাম হ্যাঁ হয়তোবা এমনই হবে, এমবি কোম্পানি, হয়তোবা এমবি কোম্পানিকে আমরা টাকা দিই আর এখান থেকে একটা পার্সেন্টেজ তারা ফেসবুককে দিই। কিন্তু বেসিক্যালি যখন আমরা ফেসবুক মার্কেটিং শুরু করলাম বা ফেসবুক মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, তখন বুঝলাম যে না, ফেসবুক কোনো ইউজার থেকেও টাকা নেয় না, ফেসবুক কোনো এমবি কোম্পানি বা কোনো সিম কোম্পানি থেকেও টাকা নেই না। তাহলে ফেসবুক টাকা নেই কোথা থেকে? ফেসবুকের টাকার মূল উৎসটাই হচ্ছে ই কমার্স বিজনেস। যারা যারা ছোট ছোট উদ্যোক্তা রয়েছে, একবারে বিশাল বড় বড় কোম্পানি, মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো ফেসবুক এর উপর নির্ভর নয়। তারা টিভি অ্যাড বেশি শু করে আর গুগল অ্যাড, টেলিভিশন অ্যাড এবং গুগল অ্যাড, তারা প্রচুর বাজেটে, মানে অ্যাডের পিছনে তারা প্রচুর বাজেট তারা করে, স্পেন্ড করে। যার ফলে ছোট ছোট মিডিয়াম লেভেলের যে উদ্যোক্তা আছে, যে উদ্যোক্তাদের মনে করেন 5 কোটি 10 কোটি টাকা পর্যন্ত বাজেট, 10 কোটি টাকা পর্যন্ত বাজেট, এই ধরনের উদ্যোক্তারা ফেসবুকের উপর পুরোপুরি ভাবেই নির্ভরশীল। এবার আপনি সেটা আমাদের দেশীয় বলতে পারেন, আন্তর্জাতিক মার্কেট প্লেস বলতে পারেন, সব জায়গায় ফেসবুকের একটা কতটা জনপ্রিয় আপনাদেরকে সিম্পলি একটা উদাহরণ দিই আমি। 2000, সম্ভবত 2021 থেকে 2022 সালে, সালটা 2021 থেকে 2022 হবে, নয়তো 2022 থেকে 2023, সরি 2022 থেকে 2023 পর্যন্ত শুধু ইউএসএ তে ফেসবুক অ্যাডে কোম্পানি মানে মেটা কোম্পানির আয় হয়েছে 57 বিলিয়ন ইউএস ডলার। যদি একটু আরেকটু ক্লিয়ার করে বলি, 57,000 কোটি ইউএস ডলার, মানে 57,000 কোটি ডলার ইনকাম হয়েছে শুধুমাত্র ইউএসএ তে। দেন তাদের আরেকটা মার্কেট রয়েছে ইউকে তে, সেখানে ইউএস এর পরে প্রচুর পরিমাণে অ্যাড রান হয়। শুধুমাত্র গতকাল দেখছি, গতকাল একদিনে ফেসবুকে স্পেন্ড করেছে ইউএস এর, শুধু ইউএস এর যে ই কমার্স বিজনেস উদ্যোক্তারা আছে, তারা শুধু ইউএসএ তে ফেসবুকে এর এর জন্য স্পেন্ড করেছে 4 বিলিয়ন ইউএস ডলার একদিনে মাত্র। কালকে দেখলাম, কালকে আমি রিপোর্টটা দেখলাম, সরাসরি লাইভ রিপোর্ট দেখলাম, শুধু একদিনে ইউএসএ তে মানে ফেসবুক কোম্পানি, মেটা কোম্পানি আয় করেছে 4 বিলিয়ন ইউএস ডলার। তারা ভাবতে পারেন, একদিনে 4,000 কোটি টাকা, টাকা নয় ডলার, 4,000 কোটি ডলার একদিনে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আলোচনার শেষ নাই। তো আমরা এই বিষয় নিয়ে এখন আলোচনা করছি না। আমরা মূলত আপনাদের সিম্পলি ভাবে ধারণা দিলাম যে ফেসবুক এত টাকা কিভাবে পায়, কোথা থেকে পায়। তো ফেসবুকের মার্কেটিংটা সাধারণত দুইভাবে কাজ করে। আপনাদেরকে ফার্স্ট অফ অল আমরা একটা ধারণা দিলাম যাতে করে বুঝতে পারেন যে ফেসবুকের ইকোসিস্টেমের অ্যাডসটা কতটা ভ্যালুয়েবল এবং কি পরিমাণে মার্কেট প্লেসে ওই কাজটার ভ্যালু রয়েছে। আপনারা এতে একটা আইডিয়া অনুমান করতে পারবেন। তো এখন আমরা আলোচনা করব, আমরা তিনটি পার্টে, আমাদের আজকের ক্লাসটাকে আমরা তিনটি পার্টে সাজিয়েছি। আমরা প্রথমে ফেসবুক মার্কেটিংটা কিভাবে কাজ করে, কয়ভাবে কাজ করে, এ নিয়ে আমরা দুইটা পার্ট সাজিয়েছি। আর 3 নম্বর পার্টটা হচ্ছে ফেসবুকে যে ধরনের পেজ রয়েছে, ওই পেজগুলোকে ফেসবুক দুইটি ভাগে ভাগ করেছে। এই দুইটি ভাগ মানে পুরো সারা পৃথিবীতে যত ফেসবুক পেজ রয়েছে, আমরা তো মার্কেটিং করতে গেলে, অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে লাজিম আমাদের একটা পেজ লাগবেই লাগবে।
আমরা পেজের মাধ্যম ছাড়া ফেসবুক মার্কেটিং করতে পারবো না। তো এই পেজগুলোকে পুরো পৃথিবীতে যতগুলা ফেসবুক পেজ রয়েছে সব পেজকে ফেসবুকের ইকোসিস্টেম দিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে। এবং একটা মানে দুই ভাগে ভাগ করার ফলে একটা ক্যাটাগরির ফেসবুক পেজের সাথে তারা এক ধরনের বিহেভিয়ার করে, আর আরেকটা ক্যাটাগরির ফেসবুক পেজের সাথে তারা আরেক ধরনের বিহেভিয়ার করে। এটা আমরা ক্লাসের শেষে আলোচনা করব। আমরা যদি ভুলে যাই আপনারা আমাকে মনে করে দেবেন, সেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সবার আগে যে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, ফেসবুক মার্কেটিংটা দুই ভাবে কাজ করে। রিসেন্টলি এই দুই ভাবে একটা ভাগ একেবারেই কাজ করে না। আমরা আলোচনাটা শেষ করে আপনারা বুঝতে পারবেন, মনোযোগ সহকারে আপনারা এই আলোচনাটা শুনবেন। ফেসবুক মার্কেটিং সাধারণত দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। আমি স্লাইড আকারে দিতে পারছি না বলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। যদি স্লাইড আকারে দিতে পারতাম আপনাদের আরো বুঝতে আরো সুবিধা হতো। ফেসবুক মার্কেটিংটা দুই ভাবে কাজ করতো, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আমরা প্রথমে ফ্রি মার্কেটিং নিয়ে আলোচনা করি। এর ফলে আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে ফেসবুক কোম্পানি কোন ধরনের বিহেভিয়ারের মাধ্যমে তার অডিয়েন্স তার দিকে অ্যাট্রাক্ট করে রেখেছে এবং ই কমার্স উদ্যোক্তাদেরকে কিভাবে সে তার ফেসবুক প্ল্যাটফর্মে এনেছে। আপনারা মানে এই বিষয়টা যদি আপনারা বুঝেন আপনারা অবাক হয়ে যাবেন যে মানুষকে টেলিভিশন অ্যাড থেকে, মানে ই কমার্স উদ্যোক্তাদেরকে টেলিভিশন অ্যাড থেকে, পত্রিকা অ্যাড থেকে, রেডিও অ্যাড থেকে, মানে কিভাবে ফেসবুক তার প্ল্যাটফর্মে নিয়ে আসলো। এমন একটা হিউম্যান সাইকোলজি সে ইউজ করেছে, যে হিউম্যান সাইকোলজিটা আপনাদের জীবনে প্রত্যেকটা কাজে আপনারা ইউজ করতে পারবেন, এবং এই নলেজটা খুব বেশি আপনাদের প্রয়োজন, মানুষের জীবনে খুব বেশি প্রয়োজন। এই নলেজটা আপনারা মনে রাখবেন, তাদের স্ট্র্যাটেজিটা কতটা অ্যাডভান্স আজকের ক্লাসটা করলে বুঝতে পারবেন। প্রথমে আমরা ফ্রি মার্কেটিং নিয়ে কথা বলি। ফ্রি মার্কেটিংটাকে চার ভাগে বিভক্ত করা যায়। এক নম্বর হচ্ছে ফেসবুক গ্রুপ পোস্টিং, দুই নম্বর হচ্ছে ফেসবুক পেজ, তিন নম্বর হচ্ছে ফেসবুক লাইভ, এবং চার নম্বর হচ্ছে স্প্যামিং। আমরা চারটা মেথডই আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব। এক নম্বর আমরা গ্রুপ পোস্টিং নিয়ে আলোচনা করি। মনে করুন আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে এই গ্রুপ পোস্টিংটা খুব বেশি জনপ্রিয় ছিল। ফেসবুক তার একটা ফিউচার হচ্ছে ফেসবুক গ্রুপ। আপনি আপনার এলাকাতে বা পৃথিবীর যে কোনো জায়গায় মেনশন করে যদি গ্রুপ লিখে সার্চ করেন, ওই জায়গাতে অনেকগুলা পিপল কমিউনিটি একসাথে একটি গ্রুপ তৈরি করে। সেটা বিভিন্ন ধরনের হতে পারে, বাইসেল গ্রুপ হতে পারে, আপনার এলাকার কমিউনিটি ভিত্তিক গ্রুপ হতে পারে, কোনো ক্লাব থাকলে সে ভিত্তিক হতে পারে, অথবা আপনার যদি কোনো ইসলামিক পার্টি থাকে, দল থাকে, সে ভিত্তিক হতে পারে। কোনো পার্সনকে যদি আপনি ভালোবাসেন ওই পার্সনকে নিয়ে আপনার আলাদা একটা গ্রুপ করতে পারেন। এরকম অনেক গ্রুপ রয়েছে। তো সারা পৃথিবীতে তখন বাইসেল গ্রুপের একটা নবজোয়ার ছিল। ফেসবুক এই ইকোসিস্টেমের মাধ্যমে অনেকগুলো অডিয়েন্সকে এই বাইসেল গ্রুপে অ্যাড করে রাখত, যার ফলে যারা ই কমার্স উদ্যোক্তা রয়েছে, যারা টুকটাক অনলাইনে ব্যবসা করতো, তারা ওই গ্রুপে এসে পোস্ট করতো। আমরাও 2020 সালের দিকে গ্রুপ পোস্টিং এর কাজ করেছি। ইউএসএ তে এই কাজটা খুব জনপ্রিয় ছিল তখন। গ্রুপ পোস্টিং করতো, মানে এক একটা গ্রুপের মধ্যে মনে করেন 1 মিলিয়ন মেম্বার ছিল, তারপরে 5 লাখ, 7 লাখ, 8 লাখ মেম্বার থাকতো। সেখানে প্রোডাক্ট দিয়ে, প্রোডাক্টের পিকচার দিয়ে, কিছু ডিসক্রিপশন দিয়ে পোস্ট করে দিলে সেখানে অনেক মানুষ অ্যাড থাকতো, যার ফলে তারা কমেন্ট করতো যে ওই প্রোডাক্টটার দাম কত। তখন তারা ইনবক্সে গিয়ে তার সাথে কথাবার্তা বলে ওই প্রোডাক্টটা সেল করতো। এটা ছিল 7-8 বছর আগের মানে ফেসবুক ফ্রি মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় একটি মেথড, এবং সেটা খুব কাজ করতো। ফেসবুক এই পোস্টগুলোকে অনেক বেশি রেচ দিত, যার ফলে ফ্রিতে অনেক বেশি সেল আসতো। দেন দ্বিতীয় নম্বর যে মেথডটা সেটা হচ্ছে ফেসবুক পেজ। মনে করুন একটা পেজের মধ্যে অনেকগুলো লাইক রয়েছে, 10,000 বা 20,000 লাইক রয়েছে। তখন একটা প্রোডাক্টের যখন সেখানে পোস্ট করা হতো, তখন ওই প্রোডাক্টটার মনে করেন 20,000 যদি ফলোয়ার থাকতো, কমপক্ষে 10 থেকে 15,000 রিচ হতো, যার ফলে 15,000 রিচের মধ্যে এই আপনার 100-150 প্রোডাক্ট বিক্রি হওয়া খুব একটা টাফ ব্যাপার ছিল না। যার ফলে ফেসবুক পেজের মাধ্যমে প্রচুর পরিমাণে সেল আসতো। ফেসবুক প্রচুর রেঞ্জ দিত তখন। আমি আপনাদেরকে রিসেন্টলি কথা বলছি না, কিছুদিন আগের কথা বলছি। বাংলাদেশে 2020 সালের আগের কথা আমরা আপনাদেরকে বলছি, আর ইন্টারন্যাশনালি ভাবে 7 থেকে 8 বছর আগের কথাটা বলতেছি। দেন 3 নম্বর মেথড ছিল ফেসবুক লাইভ। আপনারা করোনাকালীন সময় দেখেছেন বাংলাদেশে ফেসবুক লাইভে কি পরিমাণে ই কমার্স উদ্যোক্তারা প্রোডাক্ট সেল করেছে, হিউজ পরিমাণে প্রোডাক্ট সেল করেছে। যখনই কেউ লাইভে আসতো তার বিভিন্ন রকম প্রোডাক্ট সে প্রদর্শন করতো, ডিসপ্লে করতো, তখন অনেক অডিয়েন্সের কাছে ওই ফেসবুক লাইভটা সাজেস্ট হিসেবে যেত, যার ফলে অনেক মানুষ সেখান থেকে কিনতে পারতো।
এটা হচ্ছে ফেসবুক লাইভের একটা মানে ই কমার্স বিজনেস ম্যানেজমেন্ট যারা করে, ই কমার্স উদ্যোক্তা যারা আছে তাদের প্রোডাক্ট সেল করার একটা মেথড ছিল ফেসবুক লাইভ। ৪ নম্বর যে মেথডটা সেটা হচ্ছে স্পামিং। এটা আমরা অনেকে করি, বাংলাদেশের মানুষ অনেকে করে এখনো। ইউএস এর বাইসেল গ্রুপে আমরা ঢুকলে বা আমাদের এখন ইউএস এর বাইসেল গ্রুপে বিষয়ে আমরা কাজ করি না, তবে আমাদের অনেকগুলো গ্রুপের সাথে অ্যাড আছে, অনেক নোটিফিকেশন আসে। 2020 সালের দিকে অনেকগুলো গ্রুপের সাথে অ্যাড ছিলাম। সেখানে গিয়ে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে তাদের যে ফেসবুক পেজের লিঙ্ক আছে এগুলা দিয়ে বা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে যে আমার এই প্রোডাক্টটা কিনুন, এই সেই হাবিজাবি। মানে এগুলোকে বলা হয় স্পামিং মেথড। এগুলা আগেই রেস্ট্রিকশন ছিল ফেসবুকের, যে সাধারণ কমিউনিটি গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে ছিল। তাই স্প্যামিংটা নিয়ে আমরা আলোচনা করার দরকার নাই, এটা মার্কেটিং এর পর্যায়ে পড়ে না। তাও আমরা যেহেতু করতাম এই জন্য অল্প একটু আলোচনা করলাম। এখন ফেসবুক কেন এই কাজটা করতো? আসলে ফেসবুকের আয় যেহেতু ই কমার্স উদ্যোক্তাদের দিয়ে, তাহলে ফেসবুক কেন গ্রুপ পোস্টিং এর মাধ্যমে তাদের প্রোডাক্ট সেল দিত? কেন একটা পোস্ট করলে প্রচুর পরিমাণে ওই পোস্টার মধ্যে রিচ দিত, যার ফলে অনেক অডিয়েন্স সেখান থেকে প্রোডাক্ট কিনতে পারতো। তারপর পেজের মাধ্যমে একটা পোস্ট করলে অনেক রিচ দিত, যার ফলে এখান থেকে অনেক প্রোডাক্ট সেল হতো। এবং লাইভে আসলে ফেসবুক কেন এই লাইভটাকে অনেক মানুষের ওয়ালে সাজেস্ট করতো, যার ফলে অনেক মানুষ সেখান থেকে প্রোডাক্ট সেল করতে পারতো। এর মূলত কারণটা হচ্ছে ফেসবুক একটা লোভ দেখালো ই কমার্স উদ্যোক্তাদেরকে, যে ফেসবুকের প্ল্যাটফর্ম ইউজ করে আপনি ঘরে বসে থেকে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন, যার ফলে প্রচুর পরিমাণে অডিয়েন্স। শুধু বাংলাদেশ নয়, এই ইকোসিস্টেমটা যখন ইউএসএ তে বা অন্যান্য দেশে কাজ করতো, তারা এই পুস্টিংয়ের মাধ্যমে প্রোডাক্ট সেল করতো, প্রচুর পরিমাণে সেল আসতো। তখন তখন একজনের মানে দেখা দেখি আরো অনেক উদ্যোক্তা ফেসবুকের প্ল্যাটফর্মে আসলো, যার ফলে ফেসবুকের প্ল্যাটফর্মে অনেক উদ্যোক্তার বড় একটা বেজ তৈরি হয়ে গেল। এখন এই বড় একটা বেজ তৈরি হওয়ার ফলে অনেক ফেসবুক উদ্যোক্তা মানে ই কমার্স উদ্যোক্তা যারা ফেসবুকে এড দিয়ে প্রচুর পরিমাণে সেল জেনারেট করেছে, এখন তাদের বড় ধরনের একটা ই কমার্স উদ্যোক্তার বেজ তৈরি হয়ে গেল। আর সেই সাথে তাদের ওই প্ল্যাটফর্মের মধ্যে অনেকগুলো অডিয়েন্স হয়ে গেল, যে অডিয়েন্স প্রোডাক্ট সেল করে। এখন যে প্ল্যাটফর্মে এসে প্রোডাক্ট বিক্রি হয় এবং প্রোডাক্ট সেল করে, এই প্ল্যাটফর্মে তারা আপনাকে চিরজীবন ফ্রিতে দেবে না, তারা আপনাকে লোভ দেখিয়ে তাদের অডিয়েন্স প্ল্যাটফর্মটা অনেক বেশি বড় করে ফেলেছে। এখন তারা হুট করে কি করলো, অনেক উদ্যোক্তা লাখ লাখ টাকা বিল করে তাদের অনেকগুলো প্রোডাক্ট স্টক করে ফেলেছে। তারা এই জিনিসটা বুঝতে পারে নাই যে ফেসবুক তাদের ইকোসিস্টেমটা এটা পরিবর্তন করে দেবে, রিসেন্টলি খুব তাড়াতাড়ি পরিবর্তন করে দিবে। কারণ তখনকার সময় মার্কেটাররা এত বেশি রিচার্জ করতো না ফেসবুককে নিয়ে। ইদানিং সময়ে মার্কেটাররা ফেসবুকের অ্যালগরিদম নিয়ে অনেক বেশি রিচার্জ করে, যার ফলে গোপন তথ্যগুলা বেরিয়ে আসে। এই ধরনের স্ট্র্যাটেজিগুলো তারা বাইরে কোনো জায়গায় আলোচনা করে না, তাদের কোনো কমিউনিটি গাইডলাইন বা এদের হচ্ছে সিক্রেট একটা মেথড। এই মেথডের মাধ্যমে গোটা ওয়ার্ল্ড ওয়াইডে ফেসবুক তাদের আসে। অনেক ধরনের ইউজার তো রয়েছেই যারা প্রোডাক্ট কিনে, কাস্টমার যেখানে রয়েছে সেখানে উদ্যোক্তারা যাবে, এটাই স্বাভাবিক। তখন হুট করে ফেসবুক কি করলো, তাদের এই ইকোসিস্টেমটাকে পরিবর্তন করে দিল। এখন 10 লাখের একটা ফেসবুক পেজে পোস্ট দিলে সর্বোচ্চ 1000 থেকে 1200 রিচ আসে। এখন ওই উদ্যোক্তারা ফেসবুকে ব্যবসা করে অভ্যস্ত হয়ে গেছে, লাখ লাখ টাকার প্রোডাক্ট তার স্টোরে জমা পড়ে আছে। এখন তারা কি করবে? ব্যবসা তো তাদের করতে হবে। এক একটা ফেসবুক পেজে লাখ লাখ ফলোয়ার থাকা সত্ত্বেও সেখানে যখন তারা একটা প্রোডাক্ট পোস্ট করছে, সর্বোচ্চ সেটা 1200 থেকে 2000 থেকে 3000 রিচ হচ্ছে, 3000 মানুষের কাছে যাচ্ছে। আর বাকি 97,000 মানুষের কাছে তার পেজে ফলো থাকা সত্ত্বেও ওই পোস্টটা রিচ হচ্ছে না। তাহলে ওই উদ্যোক্তারা করবে কি, প্রোডাক্ট সেল করবে কিভাবে? তখন 2020 সালের করোনার পরে এই আপডেটটা নিয়ে আসলো ফেসবুক। অন্যান্য দেশে আর আগেই তারা আপডেট করে ফেলেছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, বিশেষ করে ইউএস এর মার্কেট প্লেসে। তখন তারা কি করলো, তারা তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করলো। কারণ তারা তো সারা জীবন ই কমার্স শুধু তাদেরকে ফ্রিতে প্রোডাক্ট সেল করতে দিবে না, কারণ এটা তাদের অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেখানে 50,000 ইঞ্জিনিয়ার কাজ করে। এক একটা ইঞ্জিনিয়ারের স্যালারি হাজার হাজার ডলার। মান্থলি শেষে তাদের লাখ লাখ ডলার ওই ইঞ্জিনিয়ারদের স্যালারি গুনতে হয়। রিসেন্টলি তারা লন্ডনে তাদের মেটাভার্স জগৎ তৈরি করার জন্য 10,000 ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে, যাদের স্যালারি লাখ লাখ ডলার আসে প্রতি মাসে। এগুলো তারা কোত্থেকে দেবে? এগুলো ই কমার্স উদ্যোক্তাদের থেকেই নিয়ে দিবে। কিন্তু ই কমার্স উদ্যোক্তাদেরকে তারা তাদের ফেসবুকের প্ল্যাটফর্মে আনার জন্য এটা ছিল একটা সিক্রেট একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা আপনারাও ফলো করতে পারেন।
মানে একটা বড় ধরনের ব্যবসা বা বড় ধরনের একটা সার্ভিস লঞ্চ করার আগে এই ধরনের সিক্রেট স্ট্র্যাটেজি আপনি ইউজ করতে পারেন। তারা শুধু এতটুকু করে ক্ষান্ত হয় নাই, তারা তাদের স্ট্র্যাটেজিটাকে একেবারে লাভ দিয়ে বাড়ায় নাই। এই স্ট্র্যাটেজিটিকে তারা এখন ফ্রি মার্কেটিংটা রেজ কমিয়ে দিয়ে, একেবারে ফ্রি মার্কেটিং এর রেজ তারা বন্ধ করে নাই, কমিয়ে দিয়েছে। যেমন আগে একটা পোস্ট করলে মনে করুন 150টা প্রোডাক্ট সেল হতো, এখন পোস্ট করলে একটা দুইটা তিনটা প্রোডাক্ট সেল হয়। কিন্তু একটা ই কমার্স উদ্যোক্তার একটা দুইটা তিনটা সেল দিয়ে তো হয় না, তার ব্যবসা তো সে পরিচালনা করতে পারবে না, কারণ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তার ব্যবসায়। তখন ফেসবুক কি করলো, তাদের ইকোসিস্টেমটা পরিবর্তন করে পেইড ইকোসিস্টেম নিয়ে আসলো। এখন আমরা ফ্রি মার্কেটিংটা আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করেছি, এখন আমরা ফেসবুক মার্কেটিং এর দুইটি স্ট্র্যাটেজির একটা স্ট্র্যাটেজি আলোচনা শেষ, এখন আমরা চলে যাব ফেসবুক পেইড মার্কেটিং এ। পেইড মার্কেটিং এ কি বিষয় ঘটালো তারা? ফেসবুক মানে পেইড মার্কেটিং এ তারা নতুন একটা ভার্সন নিয়ে আসলো, আর সেই ভার্সনে পেইড মার্কেটিং করলেই সেল। কারণ তখনকার সময়ে তেমন বেশি উদ্যোক্তার আনাগোনা হয় নাই, ই কমার্সে তেমন বেশি অ্যাড প্রোভাইড করা হয় না, এজন্য তারা তাদের অ্যাড কস্টটাকে অনেক কমিয়ে দিল। কম অ্যাড কস্ট স্বাভাবিকভাবে কমে যাবে যখন অ্যাড কম প্লেসমেন্ট হবে। বাংলাদেশের মার্কেট প্লেসে যখন ই কমার্স উদ্যোক্তা কম থাকবে তখন অ্যাড করবে কম, আর অ্যাড করলে সেটা অকশন পদ্ধতিতে কাজ করে। এই অকশন বিডিং সিস্টেম নিয়ে আমরা আলাদা ক্লাস নেব, আমাদের আলাদা ক্লাস আছে ফেসবুকের বিডিং সিস্টেম নিয়ে, কিভাবে অ্যাড কস্টকে নিয়ন্ত্রণ করতে হয়। তো এর জন্য বিস্তারিত আলোচনা করছি না। তখন ই কমার্স উদ্যোক্তা তেমন বেশি ফেসবুকে অ্যাড প্রোভাইড করতো না। $1 তখন 10 থেকে 15 হাজার রিচ হতো। $1 ফেসবুককে প্রোভাইড করলে ফেসবুক তখন তাকে 10 থেকে 15 হাজার অডিয়েন্সের সামনে তার এই অ্যাডটা প্রোভাইড করতো। এখন মানে মানে মার্কেটিং চলে আসে যে আছে, তখন তারা কি করতো, তাদের অডিয়েন্স দ্বারা কারা কিনে তাদের অডিয়েন্সদেরকে তারা সেপারেট করা শুরু করলো। এই সিস্টেমটা তারা একটু দীর্ঘস্থায়ী করলো, বছর খানেক এই সিস্টেমটা তারা রানিং করলো, বছর বা 1.5 বছরের মতো এমন তারা রানিং করলো। এখান থেকে তো ফেসবুক টাকা পাচ্ছে, কিন্তু ফেসবুকের ROI অনুযায়ী পাচ্ছে না, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 5:1 অনুযায়ী পাচ্ছে না। কিন্তু ফেসবুকের যে ম্যান্ডেটরি যে সিস্টেম, সে সিস্টেম অনুযায়ী আপনি যদি 500 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করেন, ফেসবুককে মাইক্রোফোনে সাউন্ড হচ্ছে, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? না ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ওকে ওকে। তো তারপরে কি হলো, ফেসবুক ফেসবুক তাদের পেইড মার্কেটিং এর রেঞ্জ কমিয়ে দিয়ে তাদের যে সরি ফেসবুক তাদের ফ্রি মার্কেটিং এর রেঞ্জ কমিয়ে দিয়ে তারা পেইড মার্কেটিং এ অনেক সুবিধা নিয়ে আসলো। যেমন পেইড মার্কেটিং এ তারা কি কি সুবিধা নিয়ে আসলো, পেইড মার্কেটিং এ তারা সেন্ড মেসেজে অ্যাড রান শুরু করলো। যখন সেন্ড মেসেজে অ্যাওয়ারনেসে ট্রাফিকে তারা অ্যাড, যে কেউ উদ্যোক্তা এসে মানে অ্যাড রান করতেছে, সেখানে একটা অ্যাড $1 বিনিময়ে 10 থেকে 15 হাজার রিচ হচ্ছে। যার ফলে মানে পার্সেন্টেজ যদি 1% হয়, তাহলে 10,000-এ 100 কাস্টমার, সে 10,000-এ যদি 100-তে একটা কাস্টমার, যদি 100 রেচে যদি একটা কাস্টমার সে পায়, তাহলে 1,000-এ 10টা, 10,000-এ সে 100 কাস্টমার পেয়ে যাচ্ছে, মানে $1 বিনিময়ে সে 100 কাস্টমার পেয়ে যাচ্ছে। পার্সেন্টেজ যদি আরো কম ধরেন, 10,000-এ যদি 50টা কাস্টমারে পায়, তাহলে একজন ই কমার্স উদ্যোক্তার জন্য এনাফ, এটা এনাফ, যথেষ্ট। এভাবে ইকোসিস্টেমটা কাজ করা শুরু করলো। আর ফেসবুক কি করলো, ফেসবুক তার কিওয়ার্ড ট্র্যাকিং এর মাধ্যমে তাদের AI দিয়ে, মনে করুন যে লোক বলছে আমি কিনবো বা কিনতে আগ্রহী বা মেসেঞ্জারে গিয়ে কিনবে বা বাই করবে, এরকম কিছু ওয়ার্ড ইউজ করেছে, তাদেরকে আলাদা আলাদা ভাবে সেপারেট করা শুরু করলো। কিভাবে সেপারেট করা শুরু করলো, দুইটা সিস্টেমে তারা তাদের এই কাস্টমারদেরকে সেপারেট করা শুরু করলো। সাধারণ কাস্টমারকে তারা এক সাইডে সেপারেট করলো একটা বক্সে, আর যারা পটেনশিয়াল ক্লায়েন্ট, যারা মানে ফেসবুক থেকে প্রোডাক্ট কিনে, তাদেরকে আলাদাভাবে আরেকটা বক্সে পড়তে শুরু করলো। এই ইকোসিস্টেমটা তারা বছর 2 বছরের মতো, মানে 1.5 বছরের উপরে তারা এইভাবে রানিং করে। তাদের সময়টা নির্দিষ্টভাবে বলা যায় না কতদিন, হয়তো বা আমরা অনুমান করে বলতে পারি সেটা 1 বছর বা 2 বছর পর্যন্ত তারা এই ফিল্টারিংটা করেছে। এই ফিল্টারিংটা তারা দুই সিস্টেম করেছে, এক নম্বর হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে, কিওয়ার্ড ট্র্যাকিং এর মাধ্যমে করেছে, আর 2 নম্বর হচ্ছে বড় বড় ই কমার্স মানে ছিল প্ল্যাটফর্ম ছিল, যেমন দারাজ
তারপরে বাংলাদেশে আপনার বিক্রয়.কম ছিল, আরো এরকম অনেক বড় বড় মানে চাল ডাল বড় ধরনের মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম ছিল। আর আপনারা জানেন মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম থেকে যদি কোনো প্রোডাক্ট সেল করতে হয়, তাহলে ওই প্রোডাক্টের জন্য ওই ই কমার্স মানে ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ইমেল দিয়ে সাইন আপ করতে হয়। আর তখন তারা এই মানে অ্যাডভান্স স্ট্র্যাটেজি ইউজ করতো, ব্রাউজার সাইট ট্র্যাকিং করতো। তখন অব্দি বাংলাদেশে ব্রাউজার সাইট ট্র্যাকিং চালু হয় নাই। তারা ব্রাউজার সাইট ট্র্যাকিং এর মাধ্যমে তাদের কাস্টমার কারা কারা প্রোডাক্ট কিনে তাদেরকে সেপারেট করতো। আর এই সম্পূর্ণ তথ্যটা ফেসবুক জানতো। এর ফলে হিউজ পরিমাণে একটা স্কেল করার পরে, হিউজ পরিমাণে একটা এক্সপেরিমেন্ট করার পরে ফেসবুক তার যে অডিয়েন্স গুলো আছে দুইটা ভাগে সেপারেট করে ফেললো। একটা হচ্ছে পটেনশিয়াল ক্লায়েন্ট আর একটা হচ্ছে নন পটেনশিয়াল ক্লায়েন্ট। যারা বেশি বেশি পরিমাণে প্রোডাক্ট মানে কিনে অনলাইন থেকে বা ফেসবুক থেকে, তাদেরকে সেলস নামক একটা বক্সে করে রাখলো। সেলস হচ্ছে ফেসবুক অ্যাড রানের একটা অবজেক্টিভ, আপনারা সবাই জানেন। সেই অবজেক্টিভে তারা তার পটেনশিয়াল ক্লায়েন্টগুলোকে ওই বক্সে তারা ভরে রাখলো। যার ফলে 2 বছর স্কেলটা করার পরে 2 বছর ই কমার্স উদ্যোক্তারা হিউজ পরিমাণে সেল করেছে সেন্ট মেসেজে। রিসেন্টলি কি ঘটনা ঘটলো? রিসেন্টলি সেন্ট মেসেজে সেল হয় না। অনেক এরকম অনেক উদ্যোক্তার সাথে আমি কথা বলেছি। সেন্ট মেসেজ তারা অ্যাড রান করার ফলে 100 মেসেজ আসে, 200 মেসেজ আসে, মাত্র একটা সেল আসে, কোনো সময় সেল আসেও না। কিন্তু প্রত্যেকটা মেসেজের বিনিময়ে মানে ডলার কেটে নিচ্ছে। এখন উদ্যোক্তারা কোথায় যাবে? তারা তো মানে অনলাইন নির্ভরশীল হয়ে গেছে, তারা ফেসবুক নির্ভরশীল হয়ে গেছে। শুধু বাংলাদেশে হাজার হাজার অ্যাড রান হয়, এবং 2020 সালের পর থেকে মানুষ ফেসবুকে অ্যাড রান করা শিখে গেছে। আগে ফেসবুকে অ্যাড রান করা তেমন উদ্যোক্তারা জানতো না। দেন 2024 সালে এসে অনেক ট্রেনার এসেছে, অনেক ই কমার্স উদ্যোক্তা এসেছে, যারা বাংলাদেশের অনেক ই কমার্স উদ্যোক্তাদেরকে মানে ট্রেন করিয়ে ফেলছে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য। এখন বেসিক্যালি ঘটনাটা কি ঘটে? যখন ধীরে ধীরে ই কমার্স উদ্যোক্তারা ফেসবুকের প্ল্যাটফর্মে আসা শুরু করলো, অ্যাড দেওয়া শুরু করলো। মনে করুন 2020 সালের আগে বাংলাদেশে 10,000 ই কমার্স উদ্যোক্তা ছিল, রিসেন্টলি 50,000 হয়ে গেছে। মানে এটা এক লাফে অনেক বেশি এগিয়ে গেছে। করোনার কারণে অনেক ফিজিক্যালি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, অনেকে অনলাইনে এসেছে। তারপরে যখন তাদের ফ্রি মার্কেটিং বন্ধ হয়ে গেল, তারা পেইড মার্কেটিং এ আসলো। দেন পেইড মার্কেটিং আসার পরে মানে ফেসবুকের যে অ্যাড কস্ট, আমি আপনাদের থেকে বিষয়টা বলেছিলাম অকশন, মানে যত বেশি অ্যাড রান হবে অ্যাড কস্ট তত বেশি বাড়বে। রিসেন্টলি 2015 থেকে 2020 সালের দিকে যদি আমরা একটু খেয়াল করি, ফেসবুকের যে অ্যাড রানটা, সেটার কস্ট ওভারঅল $1 আপনার 8 থেকে 15 হাজারের ভিতরে ছিল। $1 2015 থেকে 20 পর্যন্ত ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে $1 বাংলাদেশের মার্কেট প্লেসে স্পেন্ড করলে 8 থেকে 15 হাজার রিচ হতো। কিন্তু রিসেন্টলি কি ঘটনা ঘটলো? রিসেন্টলি আপনি যদি $1 অ্যাড রান করেন, সর্বোচ্চ 1,000 থেকে 1200 অডিয়েন্সের কাছে আপনার অ্যাড যাবে। এখন বিষয়টা কি ঘটলো? আগে যখন $1 আট থেকে আগে যখন $1 থেকে আগে যখন $1 8 থেকে 15 হাজার লোকের কাছে একটা যেত, তখন টুকটাক পার্সেন্টেজে প্রোডাক্ট সেল হলেও দেখা গেছে কি হতো, আপনার 20-50টা সেল আসতো। কিন্তু এখন তো $1 আপনি 8 থেকে 15 হাজার লোককে দেখাতে পারবেন না, মাত্র সর্বোচ্চ 1,000 থেকে 1200 অডিয়েন্সকে দেখাতে পারবেন। আদারওয়াইজ ফেসবুক আরেকটা কাজ করলো, তার যে পটেনশিয়াল ক্লায়েন্ট গুলো আছে যারা সেল করতো, তাদেরকে আলাদা করে একটা বক্সে ভরে রেখেছে। আপনি যতই ধুমায় অ্যাড রান করেন, সেন্ড মেসেজ অ্যাড রান করেন, অ্যাওয়ারনেস অ্যাড রান করেন, ট্রাফিক অ্যাড রান করেন, আপনি পটেনশিয়াল ক্লায়েন্ট গুলোকে পাবেন না। পাইলেও সেটা আপনি প্রতি 1,000 মানে 1,000 এতে একজন পাবেন কিনা সেটাও সন্দেহ। তখন ফেসবুক সেলস যখন তাদেরকে ভরে রাখলো, তখন বিষয়টা ভিন্ন রকম হয়ে গেল। এখন আর ফেসবুক পেজ দিয়ে বিজনেস করা যাচ্ছে না। তার মানে কি, আপনার একটা ফেসবুক পেজে আপনি প্রচুর পরিমাণে লাইক ফলোয়ার বাড়াইছেন, আপনার ফেসবুক পেজে 5 থেকে 6 লাখ মেম্বার, 6 লাখ ফলোয়ার রয়েছে। এখন আপনি একটা পোস্ট করলে সেখানে মাত্র 3 থেকে 4 হাজার অডিয়েন্সের কাছে রিচ হবে, তাও হবে না। কমপক্ষে 2 থেকে মানে একবারে বেশি হলে 2 থেকে 3 হাজার রিচ হবে। আপনার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ পোস্টিংও কাজ হচ্ছে না, ফ্রি মার্কেটিং এ লাইভ আসলে প্রোডাক্ট সেল হচ্ছে না। সেন্ড মেসেজ যখন অ্যাড রান করছেন, সেখান থেকেও তারা তাদের অডিয়েন্স গুলোকে সেপারেট করে সেলস নামক বক্সে ভরে রাখছে। এখন আপনি করবেনটা কি ভাই? এখন আপনার করার কি আছে বলেন? এখন আপনি যদি ই কমার্স মানে ই কমার্সের টিকে থাকতে চান, ই কমার্স ব্যবসা যদি আপনি টিকে থাকতে চান, তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে আগাতে হবে। একই কথা আছে,
জালালউদ্দিন রুমি একটি কথা বলেছিলেন, আমার খুব মনে পড়ে কথাটা, যে যখন পরিবর্তন হয়, যুগের পরিবর্তন হয়, তখন ওই পরিবর্তনকে আপনি মেনে নিতে মানে অস্বীকার করবেন না পরিবর্তনকে, সেটা আপনি মেনে নিবেন। কারণ মেনে নিতেই হবে, যদি আপনি মেনে না নেন তাহলে আপনি ওই প্ল্যাটফর্ম থেকে আপনি মানে নক আউট হয়ে যাবেন, আপনি টিকে থাকতে পারবেন না। আর ওই পরিবর্তনগুলোকে যদি মেনে নিয়ে সেই স্ট্র্যাটেজিতে আপনি আগাতে পারেন, তাহলে আপনি প্ল্যাটফর্মগুলোতে টিকে থাকতে পারবেন। যুগের পর যুগ আপডেট আসতেছে, ফেসবুক প্ল্যাটফর্ম তাদের এই মার্কেটিং প্ল্যাটফর্মে তারা আপডেট আনতেছে। এখন আমাদের করণীয়, আমরা যারা ফেসবুক অ্যাডস দিব বা ফেসবুক অ্যাড শিখবো, আমরা এখানে অনেকে আপনারা বলবেন যে যে স্যার আমরা তো মানে ই কমার্স বিজনেস করবো না, তাহলে আমাদের কি কেন এই কথাটা বলতেছেন? আপনারা যারা এর কাজ করবেন, ফেসবুক অ্যাডস মার্কেটিং এর কাজ করবেন, আপনারা বেশিরভাগই আন্তর্জাতিক মার্কেট ক্লাস করবেন, মানে কাজ করবেন। লোকাল মার্কেট প্লেসে কাজ করলেও আপনাকে স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে। আগের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আপনি কখনোই আশানুরূপ মানে রেজাল্ট পাবেন না। তো আপনি যখন ইউএস এর মার্কেট প্লেসে গিয়ে অ্যাড প্রোভাইড করতে যাবেন, $1, $1 তো সেখানে কোনো অ্যাড নেই। আপনি 1,000 অডিয়েন্সের কাছে যদি অ্যাড প্রোভাইড করতে যায়, আপনারা বলতে পারবেন ইউএসএ মার্কেট প্লেসে এক মানে 1,000 অডিয়েন্সকে অ্যাড প্রোভাইড করার জন্য কত ডলার চার্জ কাটে? কেউ কি বলতে পারবেন? সংখ্যাটা অবশ্য জানা নাই, তবে মানে উন্নত কান্ট্রিতে যখন অ্যাড রান করা হয়তো একটু কষ্ট বেশি কাটবে তুলনামূলক। আমরা যেগুলা গরিব কান্ট্রি, এখানে অ্যাড রান করতে গেলে একটু কষ্ট কম কাটে, তাই নয় কি? না না, বিষয়টা এমন নাই, বিষয়টা এমন নয় আপনি গরিব কান্ট্রি কিনা আপনি ধনী কান্ট্রি কিনা, বিষয় এরকম নয়। বিষয়টা অকশনের মাধ্যমে কাজ করে। যখন অতিরিক্ত পরিমাণে অ্যাড প্রোভাইড হবে, মানে অ্যাড এর কম্পিটিশন যখন বাড়বে, যেখানে 50,000, যেখানে ই কমার্স উদ্যোক্তা রয়েছে 5,000, সেখানে যদি হুট করে ই কমার্স উদ্যোক্তা হয় যে 50,000, তাহলে আপনি গরিব কান্ট্রি হন আর ধনী কান্ট্রি হন, অ্যাডের অকশন অনুযায়ী অ্যাড কোস্ট বাড়বেই বাড়বে। আপনারও বাড়বে। আমাদের বাংলাদেশে যেমন আগে 1,000 মানে $1 8 থেকে 15,000 অডিয়েন্সের কাছে মানে একটা যেত, সেখানে ইউএস এর মানে বর্তমানে $1 আপনি সর্বোচ্চ 1,000 রেঞ্জ পান। তাহলে বুঝেন এটা কি কারণে হয়। এটা ধনী গরিবের কোনো পার্থক্য নয়। যখন ই কমার্স উদ্যোক্তারা এই ফেসবুকের প্ল্যাটফর্মকে ইউজ করে অ্যাড দিবে, স্বাভাবিকভাবেই যখন ই কমার্স উদ্যোক্তা ফেসবুকের প্ল্যাটফর্মে বেশি হবে, অ্যাড কষ্ট বেড়ে যাবে, এটা স্বাভাবিক, এটা অকশনের মাধ্যমে বাড়বে। আচ্ছা, আর কে বলতে পারবেন ইউএসএ তে 1,000 অডিয়েন্সকে অ্যাড দেখানোর জন্য কত ডলার স্পেন্ড করতে হয়? কে বলতে পারবেন না? কাউসার আলম ভাই বলতে পারবেন? কাউসার পাচ্ছেন আমাকে? স্যার এটা $8 থেকে $10 হতে পারে। আমি আমি যেটা 8 থেকে 10 বলছিলাম। ডলার হুম, হুম, হুম। আমাদের হাফিজা ম্যাডাম বলতে পারবেন আপনি? উনি চলে গেলেন কেন? আচ্ছা ঠিক আছে, আর কেউ তো মনে হয় বলতে পারবেন না। আমার সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? আপনারা কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? জি, শুনতে পাচ্ছি, ক্লিয়ার আছে সবকিছু। আর যেগুলা আপনি বলতেছেন একটু প্র্যাকটিক্যালি দেখাই দেন কাইন্ডলি। প্র্যাকটিক্যালি তো দেখাতে বলছিলাম, কিন্তু এখনো তো আমি আমার ল্যাপটপে নাই। আমি স্লাইড আকারে আপনাদেরকে পুরো ক্লাসের মডিউল তৈরি করেছিলাম, স্লাইড আকারে আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু এমন একটা বড় ধরনের মানে টেকনিক্যাল ইস্যু হয়েছে, যার কারণে আমি আপনাদের মানে উনি অনেক ট্রাই করছি কিন্তু আমি আসতে পারি নাই। জন্য কাইন্ডলি আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি, আমি সরি। আমি মানে স্লাইড আকারে যদি দেখাতে পারতাম, স্লাইড আকারে না, আমি আপনাদেরকে লাইভ দেখাতাম এই ইস্যুগুলা কিভাবে কাজ করে, আমি আপনাদেরকে লাইভ দেখাতাম। আচ্ছা যাই হোক, তো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে আসি। তো আমরা ফেসবুকে যদি আমরা ইউএসএ তে আমরা বেশি কাজ করব, ইউএস এর মার্কেট প্লেসে 1,000 অডিয়েন্সকে অ্যাড দেখাতে আপনার $30 থেকে $35 খরচ হয়। $30 থেকে $35, বুঝতে পারছেন আপনারা? যেখানে $30 থেকে $35 অ্যাড কস্টে যায় 1,000 অডিয়েন্সের সামনে অ্যাড প্রোভাইড করতে গেলে, এখন যদি আপনি 1,000 অডিয়েন্সের সামনে অ্যাড প্রোভাইড করলে আপনার মাত্র একটা থেকে দুইটা সেল আসে, তাহলে আপনি বলেন এই প্ল্যাটফর্মে কি আপনি টিকে থাকতে পারবেন? অ্যাড কস্টটা কত হবে? যদি দুইটা সেল হয়, তাহলে দুইটা সেলে যদি আপনি গড় দেন $35, এক একটা সেল আনতে আপনার $17 থেকে $18 কস্ট খরচ হচ্ছে। তো একটা সেল যদি আপনার $18 লাগে কস্ট, তাহলে আপনি ই কমার্স বিজনেসে টিকে থাকতে পারবেন? কোনোভাবেই পারবেন না। এখন না পারার প্রাক্কালে আমরা কি করব? আমরা কি করব? আমরা আমাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করব। আমরা ডাইনামিক রিমার্কেটিং স্ট্র্যাটেজিতে যাব।
সামনে আমরা আপনাদের সামনে আলোচনা করব বিডিং সিস্টেম নিয়ে। এখন আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ হব কিভাবে? উত্তরণ আমরা দুইভাবে হতে পারি, দুইভাবে আমরা উত্তরণ হতে পারি। এই উত্তরণের ক্লাসটা মানে এই যে প্রবলেমটা আমাদের সামনে আসলো, এই প্রবলেমটা এক কথায় সমাধান হবে না, আমরা ক্লাসের মাধ্যমে সমাধান করব। ফুললি একটা ক্লাস লাগবে এই সমস্যাটা সমাধান করতে। কিভাবে করব আমরা সেটা বলে রাখি। আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। মনে করুন সেলস ফানেলটা যদি আপনাদেরকে বোঝাই, তাহলে সেলস ফানেলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে মানে এখন আমরা যে এই পর্যন্ত যে ক্লাসটা যতটুকু করেছি একটা ওভারভিউ দেই। যখন ফেসবুক ফ্রি মার্কেটিং কাজ করে না, যখন সেন্ড মেসেজে অ্যাড রান করলে আমাদের সেল আসে না, তখন আমাদের কোন পদ্ধতিতে যেতে হবে? আমাদের সেলসে অ্যাড রান করতে হবে। আর এই সেলসে অ্যাড রান করলে শুধু আমাদের চলবে না, আমাদের কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে। তো আমরা আপনাদেরকে এই সমস্যাটা সমাধানের জন্য পুরোপুরিভাবে দুইটা ক্লাস আমরা নেব। এর মধ্যে একটি ক্লাসে আমরা দেখাবো যে সেলসে অ্যাড রান কিভাবে করবেন, এক নাম্বার। দুই নম্বর বিষয়, সেলসে অ্যাড রান করে আপনারা পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে আপনাদের পেজটার অ্যাড কিভাবে মার্কেটিং করবেন, এটা হচ্ছে দুই নম্বর। তিন নম্বর বিষয় হচ্ছে আপনারা এই যে এই অনেক হিউজ পরিমাণে কস্ট ইনভেস্ট করতেছেন, এই কস্টের মাধ্যমে আপনাদের কাস্টমারকে ধরে রাখার জন্য কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে। যেমন আপনার যদি আপনি $10 স্পেন্ড করে 10,000 পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে আপনার পেজটা পৌঁছান, সেখান থেকে যদি আপনি 100 কাস্টমার পান, আপনি যদি সেখান থেকে 100 কাস্টমার পান, তাহলে ওই 100 কাস্টমারকে আপনি কিভাবে কাস্টম অডিয়েন্স বানিয়ে আপনার ইভেন্ট ম্যানেজার আপনি ধরে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনি ওই যে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আছে তাদের কাছে শুধু আপনি মার্কেটিং করতে পারবেন। ধুমায় আপনি আন্দাজে অন্য কোনো মানুষের কাছে মানে আপনার এই মানে অ্যাড দিতে হবে না, মানে হিউজ পরিমাণে অডিয়েন্সের কাছে আপনার অ্যাড দিতে হবে না, তখন অ্যাড কস্ট কমে যাবে, আপনার রেজাল্ট অনেক হাই হবে। এক নাম্বার মানে তিন নাম্বার, এক নাম্বার হচ্ছে আমরা সেলস অ্যাড রান করবো। দুই নাম্বার হচ্ছে আমরা সেলস অ্যাড রান করে আমাদের পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে কিভাবে পৌঁছতে হয় সেটা আমরা জানবো। তিন নাম্বার হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। আর এরপরে হচ্ছে আমরা বেডিং সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করবো। এই চারটা বিষয় নিয়ে আমরা আলাদাভাবে একটা ডেডিকেটেড ক্লাস করবো। আপনারা কোনো টেনশন নেবেন না, মাথার মধ্যে কোনো ধরনের প্যারা নেবেন না, কোনো কিছু নেবেন না। এভাবে আমরা এই সিস্টেমের মাধ্যমে সামনের দিকে আগাবো। আমাদের আজকে যে সমস্যাটা হচ্ছে, আমরা যে সমস্যাটা আইডেন্টিফাই করছি, সেটা হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং কাজ করে না, সেন্ড মেসেজও অ্যাড রান কাজ করে না, অ্যাওয়ারনেস সহ অন্যান্য মার্কেটিং যখন কাজ করে না, তখন আমরা কোন পদ্ধতিতে অল্প কষ্টের মাধ্যমে হিউজ পরিমাণে সেল নিয়ে আসবো, আমরা এই ডিটেলস চারটা কোশ্চেন আমরা বের করেছি। এক নম্বর হচ্ছে সেলস অ্যাড রান করতে হবে, পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে পৌঁছতে হবে। তারপরে হচ্ছে আমাদের বিডিং মানে বিডিং যে সিস্টেম আছে, অ্যাড কস্টের যে একটা সিস্টেম বা ইকোসিস্টেম ফেসবুকে এআই কাজ করে, সেটা নিয়ে কাজ করতে হবে। আর চার নম্বর হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে। এরপরে আরো অ্যাডভান্স মেথড আছে, এগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে নেব, যেমন ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং। এগুলো আমরা স্পেসিফিকলি আলাদাভাবে আমরা ক্লাস দেবো এবং ডাল বাতাকারে আপনাদেরকে শেখাবো। এখন যেভাবে আপনাদেরকে বুঝিয়েছি হয়তো বা আপনারা অনেক কঠিন লাগতে পারে, কিন্তু এর চেয়ে ডাল ভাত আকারে আর আপনাদেরকে প্রোভাইড করার মতো সামর্থ্য আমার নাই। কিন্তু বেসিক্যালি আমি আবারও এগেইন সরি বলছি, যদি আমি স্লাইড আকারে আপনাদেরকে লাইভ দেখাতে পারতাম, তাহলে আপনারা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারতেন। তারপরে যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, আরেকবার আপনারা ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনারা খুব পারফেক্টলি ভাবে এই বিষয়টা বুঝতে পারবেন। এখন আমরা ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম যে মানে ফেসবুকের প্ল্যাটফর্মে যত পেজ রয়েছে, পেজটাকে ফেসবুক দুইটা ভাগে বিভক্ত করেছে। আপনাদের কি মনে আছে কথা? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা যতটুকু ক্লাস করলাম, এই ক্লাসের ভিতরে কারো কোনো স্পেসিফিক কোশ্চেন আছে? মানে ক্লাসের ভিতরে, ক্লাসের সাবজেক্টের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন। স্যার, আমার কিছু কোশ্চেন আছে, সেটা হচ্ছে ফেসবুক আপনার হচ্ছে পেজ মার্কেটিংটা আসলে করে থাকে, তো ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে কি আমাদের বাংলাদেশের যে ক্লায়েন্ট গুলো থাকে, বাংলাদেশের ক্লায়েন্টের ক্ষেত্রে আর ইউএস এর ক্লায়েন্টের ক্ষেত্রে কি একই রকম হবে? বাংলাদেশের যে ক্লায়েন্ট গুলো থাকে ফেসবুকের, তাদের জি জি আপনার প্রশ্ন বুঝতে পারছি। ফেসবুকের প্ল্যাটফর্ম মানে ইউএসএ তে এখন যে ধরনের বিহেভিয়ার করে, সেম বিহেভিয়ার বাংলাদেশের মার্কেটে করে। মানে আপনি যে রিমার্কেটিং এর কথা বলতেছেন, সেম আপনি বাংলাদেশে যদি ইউএস এর সিস্টেমে, আন্তর্জাতিক সিস্টেম, আমি আপনাদেরকে ক্লিয়ার করে একটা কথা বলি, যদি ইন্টারন্যাশনাল সিস্টেমে আপনারা বাংলাদেশে মার্কেটিংটা করতে পারেন, মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা বলি, হয়তো আপনারা বুঝতে পারবেন না, মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা বলি। আপনার একটা ওয়েবসাইট থাকবে, একটা পেজ থাকবে, আপনি সেলস অ্যাড রান করবেন,
ওই অ্যাডটাকে আপনি মানে ওই সেলসে অ্যাড রানটাকে আপনি ব্রাউজার সাইড ট্র্যাকিং করবেন, তারপরে সেখানে সার্ভার সাইড ট্র্যাকিং করবেন। এই পদ্ধতিতে যদি আপনার অ্যাডটাকে আপনি রান করতে পারেন, তাহলে আমি আপনাকে বলে রাখি 500 মানুষ একসাথে অ্যাড দিবে আর আপনি অ্যাড দিবেন, কিন্তু আপনার অ্যাড রেজাল্টটা তাদের থেকে 100 গুণ বেশি বেটার পাবেন আপনি। মানে 500 জন আপনার যে কম্পিটিটর রয়েছে ওই কম্পিটিটরের চেয়ে আপনি 100 গুণ বেশি মানে বেটার রেজাল্ট পাবেন আপনার এটার, যদি এই সিস্টেম আপনি মানে প্লেসমেন্ট করতে পারেন। এটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। আর এই আন্তর্জাতিক নিয়মটা একটা রেডিয়েশনের মাধ্যমে যায়, এটা করতে গিয়ে অনেকগুলো টুলসের ব্যবহার জানা লাগে, অনেক টেকনিক্যাল বিষয়গুলো সলভ করা লাগে। এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে ক্লাস সাজিয়েছি, যাতে করে হাজার হাজার অডিয়েন্সদের মানে হাজার হাজার কম্পিটিটরের মধ্যে আপনি টেকনিক্যাল বিষয়গুলো ইউজ করে এগিয়ে যেতে পারেন, পটেনশিয়াল ক্লায়েন্টের সামনে আপনার অ্যাডটা প্রোভাইড করতে পারেন, এবং কারা কারা আপনার এই অ্যাড মানে আপনার এই প্রোডাক্টটা কিনছে তাদেরকে কাস্টম অডিয়েন্স রেখে আপনার রেগুলার কাস্টমার বানিয়ে ফেলতে পারেন। তাহলে আপনার অ্যাড কস্ট অনেক বেশি কমে যাবে আর সেলস অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আপনাদের মধ্যে আর কারো কোনো কোশ্চেন নাই? আপনারা কি আমাকে কি শুনতে পাচ্ছেন? আমাদের সাইদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?